প্রথম কন্ডিশনটা হচ্ছে ভিডিও ভিডিও স্টেবল অর আনস্টেবল আছে কিনা। 2 নাম্বারটা হচ্ছে আপনার সাউন্ড সাউন্ড ঠিক আছে কিনা। 3 নাম্বারটা হচ্ছে আমাদের কালার কারেকশন। এটাকে 2 আর 3 বসে করা যায় না অবশ্য, দুটাই তিনটাই সমানভাবে ইম্পর্টেন্ট। আর অনেকে কালার গ্রেডিয়েন্ট নামে বলে। তো এই তিনটা জিনিস আমাদের সব থেকে বেশি প্রয়োজন। প্রথম যেটা আছে ভিডিও স্টেবল আর আনস্টেবল, তো এর মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে যে ক্লায়েন্ট নিজে থেকেই চায় যে আমার ভিডিওটা একটু শেক থাকুক অথবা আনস্টেবল থাকুক, শেক আর আনস্টেবল থাকুক। মানে এটা কেন? তার ভিডিও এরকম হতে পারে, তার স্পোর্টস রিলেটেড ভিডিও, অথবা সে হয়তো রান করছে এরকম একটা ভিডিও, তো সেখানে ন্যাচারাল ফিল দেওয়ার জন্য ভিডিওটা একটু শেকি ফিল চাচ্ছে। সেক্ষেত্রে প্রসেসটা ডিফারেন্ট আলাদা হবে, আনস্টেবল থাকলেও সেটাকে স্টেবল করার প্রয়োজন হবে না। সেকেন্ড অপশনটা, আমার ভিডিওটা আনস্টেবল আছে কিন্তু আমাকে স্টেবল করতে হবে, তো সেকেন্ড অপশন থেকে আমরা শুরু করছি। ক্রাইটেরিয়াগুলো আমরা ক্লিয়ার? ঠিক আছে, তো আমরা একটা নিউ সিকোয়েন্স নিয়ে নিলাম, আর এই যে ভিডিওটা আছে এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। আমার ভিডিওটা এখানে ঠিকঠাক মতো আসছে। ভিডিওটা আসার রিজনটা হচ্ছে আমার ভিডিওর যে কনফিগারেশন, এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি তো দেখবো এখানে 1920 1080 আপনার এফপিএস যেটা আছে 23.97, মানে 24 ফ্রেম পার সেকেন্ড। আমরা কিন্তু গত ক্লাসে 30 ফ্রেম শিখেছিলাম, কিন্তু এই ভিডিওটা 24 এফপিএস আছে, যাতে করে আমি ওইটাই নিয়েছি সিকোয়েন্স সেটিংসটা 24। এটা হয়তো আপনাকে বলতে ভুলে গেছিলাম, আমি দ্রুত নিয়ে ফেলেছি তাই খেয়াল করিনি। আর যদি আমরা 30 ফ্রেম নিয়েই কাজ করি, 30 ফ্রেম নিয়ে কাজ, তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে? এই ধরনের একটা ওয়ার্নিং আসবে। এটা খুবই সিম্পল, এই ধরনের ওয়ার্নিং আসলে আমরা এটাকে কিপ এক্সিস্টিং সেটিংয়ে দিয়ে দিলে সে আগের মধ্যে থাকবে। শুধুমাত্র ফ্রেম রেটটা একটু বেশি বাড়িয়ে দিচ্ছি, ফ্রেম রেটটা বাড়িয়ে দিলে ভিডিওটা আরেকটু ভালো থাকবে। কিন্তু যখন আমরা স্টেবল বা আনস্টেবল করবো সেক্ষেত্রে ফ্রেম রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আপনি বড় ফাইল নিয়ে কাজ করবেন, এটা তো খুব ছোট ফাইল, আপনার অ্যারাউন্ড 6 সেকেন্ডের মতো, 6 সেকেন্ড 3 ফ্রেম, এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন। তো এই জন্য প্রবলেম করবে না, কিন্তু যখন আপনি বড় কোনো ভিডিও নিয়ে কাজ করবেন আনস্টেবল ভিডিওকে স্টেবল করার জন্য, সেই ক্ষেত্রে ফ্রেম রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপনার কাছে এবং প্রিমিয়ার প্রোর কাছেও। তখন দেখবেন যে ল্যাগ হবে, এখানে ওয়ার্নিং আসবে। তো সব থেকে বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে প্রথমত যখন আপনি স্টেবল করবেন তখন যেই ফ্রেম রেটে আছে ভিডিওটাকে ঠিক ওই ফ্রেম রেট নিয়েই কাজ করা। এখন আমরা যদি খুঁজে না পাই যে কোন ফ্রেম রেটে আছে, আমি জানি না বা বুঝতে পারছি না, তাহলে হচ্ছে সেই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করা, এখানে এসে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এটা গত ক্লাসে আমরা দেখেছিলাম তাই না, এটা করা। যদি এটাও না করতে চাই, আমি তো এখানে করে ফেলেছি, তাহলে কি করতে হবে? তাহলে এই ভিডিওটাকে আমার নেক্সট করতে হবে। এন্ড হোয়াট ইজ নেক্সট? নেক্সট হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে নেক্সটে চলে আসবো। এবার নেক্সট করতে হয়, নেক্সট হচ্ছে একটা কমপ্লিট প্রসেস, যে প্রসেসের মাধ্যমে অনেকগুলা পার্টকে আপনি একটা ক্লিপে নিয়ে আসতে পারেন, কিন্তু এখন তো একটাই পার্ট আছে, তাহলে আমি নেক্সট কেন করছি? তো যখনই আপনি নেক্সট করবেন তখন প্রিমিয়ার প্রোর কাছে সেটা একটা ব্র্যান্ড নিউ ভিডিও, মানে আপনি যখন নেক্সট করছেন আপনার যে সিকোয়েন্স সেটিংসটা আছে এই ভিডিওর সিকোয়েন্স সেটিংসটা তার সাথে অটোমেটিক্যালি ম্যাচ করে নিবে। এতে করে আপনার যেই ফ্রেম রেটের প্রবলেমটা ছিল 24 এফপিএস আর আপনি এসেছেন 30 এফপিএস, সেটা আর কোনো মিসম্যাচ হবে না, কোনো কনফ্লিক্ট করবে না, একদম স্মুথলি কাজ করবে। এই জন্য আমরা নেক্সট নিচ্ছি। মূলত নেক্সটের কাজ হচ্ছে অনেকগুলো ক্লিপকে একসাথে একই জায়গাতে একত্রিত করা, যেটাকে আমরা গ্রুপ করতে পারি বা মার্জ বলে পরিচিত হতে পারি। এগুলো জিনিসকে নেক্সট বলা হয়। যে কোনো নামে আপনি নেক্সট লিখতে পারেন মনে রাখার সুবিধার্থে, আমি যে নামটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এই কয়েকটার যে কোনো একটা ফলো করতে হবে আপনার শুরুতেই। তো যেহেতু আমরা প্রথমে যেটা করেছিলাম 24 এফপিএস নিয়েছিলাম, মানে ভিডিও যা আছে ঠিক ওই রকমই, এই জন্য আমরা কোনো কিছু প্রসেস ফলো করছি না। আমরা ভিডিওটা আগে দেখবো যে ভিডিওটা কেমন। প্লে করলে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু শেক হচ্ছে, এটা একটা ওয়েডিং ভিডিও জানালার পাশ থেকে নেওয়া হয়েছে। তো এই ধরনের ভিডিও কিভাবে শ্যুট করে, তো সেই সম্বন্ধে যদি একটু বেসিক আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। নর্মালি যখন দেখবেন যে ক্যামেরা নিয়ে কাজ করা হচ্ছে স্টেবল ভিডিও করার জন্য, তখন আমাদের একটা জিনিস দরকার, নাম হচ্ছে ট্রাইপড। ট্রাইপড মানে ক্যামেরা স্ট্যান্ড বলে এটার সাথে পরিচিত, আর অরিজিনাল নামটা হচ্ছে ট্রাইপড। এর সাথে আপনার ক্যামেরাটাকে মাউন্ট করতে হয়, মাউন্ট বলতে অ্যাডজাস্ট করতে হয়, যেটা এখানে একটা স্ক্রু থাকে, যার ক্যামেরার নিচে একটা স্ক্রু থাকে, যেরকম দুইটাকে মাউন্ট করতে হয়। এতে করে কি হয়, আপনি যখন কোনো লং টাইম বা স্টেবল কোনো ভিডিও শ্যুট করতে যাচ্ছেন আর ক্যামেরা বিন্দুমাত্র শেক করে না, যদিও এখন অনেকগুলো ক্যামেরাতে হচ্ছে ডিফল্টভাবে সেখানে দেখবেন যে স্টেবল একটা অপশন আছে। ইনফ্যাক্ট মোবাইল এখন যেগুলো আসছে মোবাইলে সেই অপশনটা চলে এসছে, এটা এখন লাগে না। তারপরেও যখন আপনার লং শ্যুট বা প্রফেশনাল যখন কাজ করতে যায় তখন সবাই কিন্তু এরকম স্ট্যান্ড নিয়েই রাখে। তার মানে এই না যে সে অনেকক্ষণ ধরে ক্যারি করছে তার জন্য, হ্যাঁ এটা একটা রিজন, অনেকক্ষণ ধরে ক্যারি করছে, হাত নড়তেও পারে।
আর সব থেকে বড় রিজনটা হচ্ছে এটা একদম স্মুথলি আসবে, আর এখানে অনেক কিছু আপনার মুভিং এলিয়েন ফাংশন পাওয়া যায়, যাতে সুন্দর করে এটাকে মুভ করতে পারে। ক্যামেরার ভাষায় বা এটি আপনার এই মুভমেন্টগুলোকে বলা হয় হচ্ছে আপনার কি বলা যায়, স্লাইডার স্লাইডার বলা যাচ্ছে, যে সুন্দর করে আপনার ডান থেকে বাম দিকে স্লাইড করছে। বা আরেকটা ভালো ভাষা হচ্ছে আপনার প্যানিং। প্যান বলতে শুধুমাত্র এই ডান দিক থেকে বামেই না, সামনে পেছনে জুম ইন জুম আউট প্যানিং, আবার ডানে বামে ওটাকে স্লাইডার বলা হয় বা প্যানিংও বলা হয়, জুম অ্যান্ড প্যানিং। হ্যাঁ, জুম বলতে সামনে পেছনে গেলে, আর ডানে বামে গেলে হচ্ছে প্যানিং। এগুলো একটু অপরিচিত লাগবে, আস্তে আস্তে শুনতে শুনতে আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। তো মেন কথা হচ্ছে আমাদের এই যদি এরকম ট্রাইপড থাকে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা স্টেবল হবে। এখন যদি না থাকে সেই ক্ষেত্রে এডিটর প্রয়োজন এটাকে স্টেবল করার জন্য। এই ধরনের যখন ভিডিও থাকবে, যখন আপনি এটাকে এডিট করে বা পাবলিশ করবেন, অনেকটা দেখতে আনপ্রফেশনাল লাগবে, তাই না? তো এটাকে কিভাবে আমরা স্টেবল করতে পারি, চলে আসবো ইফেক্ট নামের ফাংশনে। তার আগে এই যে ইন্টারফেসটা দেখছেন, এটা আপনাদের কাছে একটু অপরিচিত মনে হতে পারে। আমি এটা যেমন গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে ওয়ার্কস্পেসের মাধ্যমে আপনি কাস্টমাইজ করে এরকম একটা ফরম্যাট বা এরকম একটা ওয়ার্কস্পেস আপনি সেট করতে পারেন। যারা এখনো বিব্রত ফিল করছেন, গত ক্লাসের ভিডিওটা দেখলে এরকম ধরনের একটা ওয়ার্কস্পেস আপনি খুব সহজেই ড্র্যাগ করার মাধ্যমে তৈরি করতে পারবেন, পরে এটাকে সেভ করে রাখবেন। তো ইফেক্টে চলে আসছি, এখানে সার্চ করবো একটার নাম ওয়ার্ক স্টেবিলাইজার। ড্র্যাগ করে নিয়ে এসে এই ভিডিওর উপরে ছেড়ে দিব। মাউসের লেফট বাটন চেপে ধরে আছে এবং এই ভিডিওর উপরে যতক্ষণ না পর্যন্ত আমার মাউস এসছে আমি ছেড়ে দিয়েছি। খেয়াল করে দেখেন মাউসটা আমার একদম হাত মুঠ করলে যেরকম হয় এবং একটা প্লাস আইকনের মতো আসছে। এবার এখানে আমি ছেড়ে দিচ্ছি, সাথে সাথে দেখবো এখানে একটা ফাংশন চালু হয়ে গেছে এবং এইখানে অনেক কিছু চলে এসছে। এখানে খেয়াল করে দেখবো যে সে আমার যতগুলো ফ্রেম রেট আছে, মানে 147টার মতো ফ্রেম রেট আছে যেটা, এবং সে প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে স্টেবল করার চেষ্টা করছে। পাশাপাশি সে এখানে আপনার রিমেইনিং টাইম বলে দিবে যে কতটুকু সময় আপনার লাগতে পারে, মানে প্রিমিয়ার প্রো এটাকে অ্যাডজাস্ট করতে। ধৈর্য ধারণ করে অতটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কোনো কাজ না করাই ভালো, তাহলে খুব দ্রুত কাজ করতে পারবেন। র্যাম আপনার গ্রাফিক্স খুব প্রেশার করছে। তো হয়ে গেছে, স্টেবল করছে। স্টেবল করার পরে সে এখানে কয়েকটা ফাংশন অটো অ্যাড করে দেয়। প্রথমটা হচ্ছে এখানে স্মুথ। আচ্ছা, এটা কে ফাংশনকে কাজ করার আগে কি ধরনের ফাইনাল রেজাল্ট আসছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে একটা আইকন দেখতে পাচ্ছি, এটা কি স্কেল বা অ্যারো বাটন বা অনেকে বা কি বলে কার্সরে বলা থাকে, টাইমলাইন কার্সর, এটাকে আমরা শুরুতে রাখলাম, প্লে করছি। দেখছি হালকা হয়েছে, মানে আগের থেকে একটু কম হয়েছে। আচ্ছা, কেমন হয়েছে, আগে কেমন ছিল এটা বোঝার জন্য প্রথম যে ভিডিও আছে এখানে ডাবল ক্লিক করছি, সোর্স প্যানেলটা এখানে খুলে গেল। তাহলে কি আমার ইফেক্টের কন্ট্রোল হারিয়ে গেল? হারিয়ে যায়নি, এই কর্নারে মিনিমাইজ হয়ে আছে। এটা প্লে করে দেখবো আগে কেমন ছিল। এটা হচ্ছে পূর্বে এরকম ছিল, খুব বেশি শেক। এবার দেখতে পাচ্ছি এইখানে ফাইনাল রেজাল্ট ইফেক্টটা দেওয়ার পরে। এখানে খেয়াল করেন অনেকটা স্মুথ হয়েছে, তাই না? কিন্তু শেকটা কিন্তু বন্ধ হয়নি। দেখেন আমরা যদি এখানে আসি, আবার এখানে আসার পরে যদি খেয়াল করে দেখি, এখানে একটু নিচে আসবো, স্ট্যাবিলাইজেশনের পর রেজাল্ট দেখবো। রেজাল্টে এখানে বলা আছে যে সে যে মোশনটা অ্যাড করেছে এটা হচ্ছে আপনার স্মুথ মোশন। পাশাপাশি এখানে সেই স্মুথের পার্সেন্টেজ দিয়েছে 50%, সে স্মুথ করেছে, একটু সফটলি যাবে, সফটলি নড়বে এরকম। এতে যদি আপনার কাজ হয়ে যায় দ্যাটস ওকে, আর কোনো কাজ করতে হবে না। যদি না হয় তো আমার মনে হচ্ছে আমি হ্যাপি না, এখানে আমি এখানে স্যাটিসফাইড নেই, এটা দেখে আমি চাচ্ছি আরেকটু স্টেবল করার জন্য। তখন আমরা এখান থেকে সিলেক্ট করে নো মোশন অ্যাপ্লাই করে দিব। নো মোশন অ্যাপ্লাই করলে আরেকটু সময় নিবে, নিয়ে সেটাকে স্টেবল করে সে একদম ফিক্স করে দিবে। পাশাপাশি কোন কোন জিনিসগুলো আপনার কিছু লুজ হবে বা কোন কোন জিনিসগুলো তার সে নো মোশন করবে। এখানে দেখেন সে কাজ করছে, স্টেবল করছে কিভাবে, ক্রপ করছে এবং অটো স্কেল। স্কেল বলতে কিছুটা সামনে কিছুটা পেছনে নিয়ে, আর যতটুকু এরা সামনে পেছনে নিচ্ছে তার কিছু বাড়তি অংশ ক্রপ হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে আমরা আরো কিছু ফাংশন পেয়ে যাব। তো কোনটা আমার জন্য ভালো হবে, তো আমাকে একটা একটা করে সিলেক্ট করে দেখতে হবে যে আমার এই ভিডিও ফুটেজের জন্য কোনটা বেশি সুইটেবল হয়। তো প্রিমিয়ার প্রো ডিফল্ট অবস্থায় এইটা রাখে, স্মুথ মোশন আর হচ্ছে স্টেবল, ক্রপ আর হচ্ছে অটো স্কেল। আমরা এটাকে রেখে দিচ্ছি, আর এখানে শুধুমাত্র নো মোশন দিয়ে প্রথমটা ট্রাই করে দেখছি। একই রকম ভাবে আরেকটু সময় নিয়ে নিচ্ছে আমার কাছ থেকে এবং এটা হয়ে গেছে। এবার প্লে করে দেখবো যে আমার যে প্রসেস যেটা ছিল, আমি যেটা চাচ্ছিলাম সেটা ফুলফিল হয়েছে কিনা, না হলে আমরা এগুলো আবার চেঞ্জ করব। প্লে করে দেখছি। তো আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখন যে প্রবলেমটা ছিল, আমাদের মেন ক্যারেক্টার এটা আর জানাদের শটটা নেওয়া সব কিন্তু ফিক্সড হয়ে গেছে, তাই না? এখন আর বিন্দু মাত্র নড়ছে না, একদম স্টেবল আছে। তাহলে বাকি যে ফাংশনগুলো আছে বা ইফেক্ট আছে এগুলোতে আমার কোনো রকমের হাত দেওয়া দরকার হচ্ছে না। যদি এখানে আরো বেশি শেক থাকতো বা আমার আরো কিছু কাজ করার প্রয়োজন হতো, তখন আমরা এখান থেকে আবারও এগুলোকে চেঞ্জ করার মাধ্যমে দেখতাম যে কি ধরনের আউটপুট আসে।
বলা বাহুল্য যে এখানে আপনি যে রেজাল্টটা পাবেন, খুব বেশি শেক হলে আপনার এখানে কাজ করবে না, হালকা পাতলা শেক আপনার সে স্মুথ করতে পারে। খুব বেশি শেক হলে দেখবেন যে অর্ধেক ক্যামেরা চলে গেছে বা দেখতে অতটা ভালো লাগছে না। মোটামুটি যেসব শেকগুলো আছে সেগুলো আপনার প্রিমিয়ার প্রোতে রিকভার করা সম্ভব। এই পুরো কাজটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ভাই এই যে অলরেডি এখানে মার্কেট প্লেসে কাজ করেন কে কে এখানে? ফাইবার বা আপওয়ার্ক কি কাজ করছেন? মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। প্রথমত আপনার নামটা ইউজার হিসাবে কেন আছে ভাই? ইউজার হিসেবে আপনি জুমে জয়েন করেছেন, আপনার নাম শো করছে এখানে ইউজার। আপনি এই জয়েন করার পূর্বে অর্ডার আইডিটা দিয়ে নামটাকে রিনেম করে নেবেন, অথবা আপনার ভাই আমি তো নাম রিনেম করছিলাম তো আমি এখানে হয়নি। রিনেম চেঞ্জ করার হয়ে জন্য গেছে। দেখবেন একটা প্রসেস আছে, একটা নোটিফিকেশন আছে মেসেঞ্জারে জয়েন হয়েছেন? জি জি জি। ওই একটা একটু পড়ে নেবেন, কয়েক লাইন স্টেপ আছে ওকে কিভাবে। ওকে ওকে ওকে। ভাইজান, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি ভাই শোনা যাচ্ছে, রাইট। আলমগীর আমি ভাই, আলমগীর বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি প্রথম ক্লাসটা করতে পারিনি, আমার রিলেটিভ মারা গেছিল। তো আমি এটা ভিডিও দেখে নিয়েছি, অসুবিধা নেই। এটা আমার স্টার্টিং ক্লাস বলতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনার প্রথম ক্লাসে আমরা দেখেছি, আপনার দেখেছিলাম অ্যাসাইনমেন্টটা, তো আপনি মোটামুটি ভালোই করেছেন। ডিরেক্ট মনে আপলোড করে দিয়েছেন কোনো একটা ভিডিও, তাই না? না, এটা আমি আফটার ইফেক্টসে করেছিলাম। তো আফটার ইফেক্টসে লোড করতে যাচ্ছিলাম, কিন্তু টাইম প্রচুর লাগছিল, এই জন্য আমি আবার প্রিমিয়ার প্রোতে এনে রেন্ডার করে এটা আপলোড করে দিয়েছি আর কি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যেহেতু আপনি আফটার এফেক্ট জানেন, সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো আপনার কাছে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আর ঠিক আছে, ক্লাসগুলো কন্টিনিউ করার সমস্যা হবে না, ইনশাল্লাহ আমি তো আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। তো আমরা মার্কেট প্লেসে আসবো, আসার পরে একটু আপনাদের কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য, যে আমরা আজকে সেকেন্ড ক্লাস, আর আমরা সেকেন্ড ক্লাসে যদি আমরা অলরেডি মার্কেট প্লেসে আগে থেকে যারা জানি, যারা জানি না তাদের জন্য টেনশনের কিছু নাই। মার্কেট প্লেসের ক্লাস আমাদের এই কোর্স শেষে শুরু হয়ে যাবে। এই কোর্সে পাবেন আপনারা কিভাবে ফাইবারে, আপওয়ার্কে, প্রিপেয়ার পার আওয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ডিটেলস আপনারা জানবেন। আমরা এখানে যদি ভিডিও বা শেখ ভিডিও লিখে সার্চ করি, শেখ ভিডিও এতটুকু লিখে সার্চ করছি, শেখ হয়নি, শার্প হয়ে গেছে। তো শেখ ভিডিও এই কথাটা কেন রাখলাম? এটা তো আপনার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হলো না, মানে এগুলো বায়ার যারা আছে, মানে যার প্রবলেম আছে, সেই আমাদের বায়ার সলভ করে নিবে। ওরা আসে ঠিক এইভাবে লিখে সার্চ করে। আমি ঠিক ওইভাবে সার্চ করলাম, তো দেখলাম অনেকগুলো রেজাল্ট চলে আসছে। দু একটা আফটার রিপোর্ট দেখলে জানি যে এরা যে কাজ করে ইনকাম করছে, আমরা সেই কাজটা করতে পারি কিনা। অলরেডি সে 10টা রিভিউ পেয়েছে। রিভিউ কিন্তু সবাই দেয় না। যদি আপনার সেই 50টার মতো কাজ করে বা 100টা মতো কাজ করে, তাহলে সে দেখা যাচ্ছে 100টার মধ্যে 10টা রিভিউর মধ্যে পাবে এরকম। আজকে কেন দেয় না? এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেক ক্লায়েন্ট দিতে পছন্দ করে, তাদের সময়টা কম, তাই না? যারা খুব বেশি হ্যাপি হয়ে যায় তারা দেয়। তো প্লে করে দেখবো যে কোন কাজ করে তারা এই রিভিউটা পেলো। এটা হচ্ছে প্রথম, মানে অরিজিনাল ভিডিও, আর এটা হচ্ছে স্টেবল ভিডিও। একটু আগে পরে আছে, মানে এখানে আমার গাড়ি দেখা যাচ্ছে না, এখানে যে গাড়িটা দেখা যাচ্ছে পরেরটা দেখতে পাচ্ছি, এটা দেখেন আনস্টেবল, এটা স্টেবল। আমরা তো এই কাজই করলাম, তাই না? জি ভাইয়া। জি ভাই। কয়েকটা ক্লিকে আমরা এই কাজই করলাম। তো কংগ্রেচুলেশন, আপনারা মার্কেট প্লেসে কাজ করার মতো কিন্তু উপযুক্ত হয়ে গেছেন। এটা আনস্টেবল, এটা হচ্ছে স্টেবল। ভালো লাগলো, একটু কনফিডেন্ট বাড়লো যে আমরা হয়তো যে কোর্সটা শেষ করে আরো অনেক কিছু শিখতে পারি, এবং আমরা কিন্তু মার্কেট প্লেসে কাজ করি। নিজের কাজ তো আছেই, পাশাপাশি মার্কেট প্লেসেও কাজগুলো করতে পারি। কেমন আর্ন হবে এগুলো দিয়ে? বেসিক রেখেছে। বেসিক বলতে 1 মিনিট ডিউরেশনে যদি কোনো ভিডিও হয়, মানে কোনো ভিডিওর ডিউরেশনটা যদি হয় 1 মিনিটের, তাহলে $5 সে কাজটা করে দিবে। 5 মিনিটের হলে সে $10 নিচ্ছে, এবং প্রিমিয়ামে রাখছে হচ্ছে 10 মিনিটের, তাহলে $20 নিচ্ছে। অ্যামাউন্টটা খুব বেশি না হলেও কাজটা কিন্তু খুব বেশি ইজি। আপনার কোনো কাজই এখানে করতে হবে, শুধুমাত্র ভিডিওটাকে নেওয়া, প্রিমিয়ার প্রতি রাখা, দেন সেটাকে স্টেবল করে দেওয়া ওয়ার্ড স্টেবিলাইজেশন ইফেক্ট দিয়ে, এবং ফাইনালি এটাকে এক্সপোর্ট করা। তো কীভাবে এক্সপোর্ট করতে হয় আমরা তো শিখেছি, তাই না? জি। কীভাবে এগুলোকে এক্সপোর্ট করতে হয় আমরা মোটামুটি শিখে গেছি। তো এই এক্সপোর্ট করার মাধ্যমে কিন্তু আমরা যে কমিটমেন্টটা যেখানে আছে ফাইবার, এখানে যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি, আমরা কিন্তু আর্নিং এর উপযুক্ত মোটামুটি হয়ে গেছি। আচ্ছা, তো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা কারো ক্লাস নিয়ে?
না ভাইয়া। তো এই ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব, অথবা আপনাদের যদি নিজস্ব কোনো ভিডিও ফুটেজ থাকে আপনি সেগুলো নিয়ে ট্রাই করতে পারেন। এক্সাম্পল হিসেবে এই ভিডিও ফুটেজটা দিয়ে দিব, এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। সে আপনার স্টেবল করে আমাকে যেভাবে আপলোড করছেন ড্রাইভে সেভাবে করবেন। সহজ আছে না? অন্য অন্য ফুটেজও তো ইউজ করা যাবে। হ্যাঁ, করতে পারেন। অন্য যে কোনো ফুটেজ আছে, যারা পাচ্ছেন না ফুটেজ তারা করতে পারেন। আচ্ছা, ফাইবার ওয়েবসাইটটা কি? আচ্ছা, ফাইবার ওয়েবসাইটটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে দুই ধরনের লোকজন থাকে। একজন হচ্ছে বেকার, আর একজন হচ্ছে যার অনেক কাজ আছে, তারা কাজগুলো করে নেবে। হ্যাঁ, এটাকে মার্কেট প্লেস বলা হয়। আপনি এই কোর্স শেষ করার পরে আপনি কি কি কাজগুলোতে পারদর্শী, তার উপরে, যেরকম আমরা পোর্টফোলিও অথবা সিভি বলি ফাইবারের ভাষায়, যেটাকে গিগ বলা হয়, এরকম গিগ আমরা তৈরি করে রাখবো, যার যে প্রয়োজন আর কি। ধরেন আমরা বললাম যে আপনার শেখ ভিডিও থাকলে আমরা স্টেবল করে দিব, তো যার ওরকম শেখ ভিডিও আছে সে হচ্ছে কি ক্লায়েন্ট, সে এসে আপনাকে সার্চ করে বের করবে, আপনার যে প্রিভিউ ভিডিওগুলো দেখবে, যেটা আপনি এক্সাম্পল হিসেবে রাখবেন, দেখে পছন্দ হলে সে আপনাকে নক করবে যে আমার একটা এরকম ভিডিও আছে, দেখে ফিক্স করে দিতে হবে। সে অর্ডার করবে, আপনি কাজটা ডেলিভার করে সাবমিট করলেই টাকাটা আপনার পকেটে। এই পুরো প্রসেসটা আমাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে, আমার সাথে আপনার ক্লাস হবে 30টা, আপনার বলতে আপনাদের সবার 30টা মতো ক্লাস হবে। আর পরবর্তীতে 5 থেকে 6টা আরও এক্সট্রা ক্লাস হবে, সেই শুধুমাত্র মার্কেট প্লেসের উপর। তো এরকম মার্কেট প্লেস 2টা বা 3টা দেখানো হবে আপনাদেরকে। তার মধ্যে পপুলার হচ্ছে ফাইবার, আপওয়ার্ক। এই দুটোর পাশাপাশি আপনাদের যে পেমেন্ট মেথডগুলো আছে, কীভাবে টাকা তুলবেন, কীভাবে টাকাগুলো আসবে, এই সব কিছু ইন ডিটেলস আমাদের মার্কেট প্লেসে থাকবে। আমি এই প্রত্যেকটা ক্লাসের মাঝে মাঝে একটু ফাইবার আপনাদেরকে নিয়ে যাব, যারা একটু মনোযোগ সরে যাবে আপনাদেরকে এই টাকা পয়সার হিসাব শুনলে অনেকের মনোযোগটা ফিরে আসে, আর দেখতে বা শুনতে একটু ভালো লাগে, তাই না? জি ভাইয়া। অ্যাটলিস্ট মনকে বোঝানো যায় যে যে কোর্সই আমরা প্রোভাইড করেছি এটা একদম জলে যাচ্ছে না, কিছুটা হলে জলের আশেপাশে ছিটে পড়ছে। ঠিক আছে, তো আমাদের প্রথম যে কাজটা ছিল আমরা মোটামুটি শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা এর মধ্যে নেক্সট এটাও শিখেছি, হোয়াটসঅ্যাপ শিখেছি। এবার কিছু ফাস্ট ফরওয়ার্ড এবং আদার্স কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখি, এবং নেক্সটের আরও কিছু পার্টগুলো দেখি যে কীভাবে নেটগুলো আসে। আমরা এক্সাম্পলের জন্য এই একটা সাইট ব্যবহার করব, যেটার নাম আমরা গত ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম, একজন আপু বলেছিল তখন। পিক্সেল বা পিক্সাবে, দুইটা সাইট আছে, দুইটা সাইট থেকে আমরা ভিডিও এক্সাম্পল ভিডিও হিসাবে কাজ করতে পারি। একই সাথে আপনারা যখন ক্লায়েন্টকে কোনো রিভিউ বা পোর্টফোলিও তৈরি করবেন, সেটাও কিন্তু আপনারা রেডি করতে পারেন। আচ্ছা, পোর্টফোলিও নিয়ে কথা যখন উঠেছে, একটা কথা বলি, পোর্টফোলিও কি অনেকে জানে, অনেকে জানি না। পোর্টফোলিওটা হচ্ছে অনলাইনে আমাদের অনেকটা আমাদের সিভির মতো কাজ করে, এডুকেশনাল এক্সপিরিয়েন্স যেটাকে বলা হয়। অনেকে সিভিতে আপনি বলেন না যে আপনার জব এক্সপিরিয়েন্স আছে কিনা, 4 বছর বা 5 বছরের এক্সপিরিয়েন্স। তো যারা আমরা একদম নতুন হয়ে মার্কেট প্লেসে ঢুকছি, তাদের কি ধরনের এক্সপিরিয়েন্স আমরা প্রোভাইড করতে পারি। তো আমরা যে কাজগুলো করে রাখবো, যেমন এই যে ওয়ার্ক স্টেবিলাইজেশন ইফেক্ট, যেমন এখানে ফাইবারে দেখলাম 2টা অপশন আছে না, এই যেরকম আফটার এবং বিফোর। তো এরকম ভিডিও কিভাবে করছে এটা একটু পরে দেখাচ্ছি, এরকম কিভাবে আমরা করে এক্সপোর্ট করব। তো এই ধরনের আফটার এবং বিফোরটাকে আমরা কিভাবে করতে পারি, করে সেটাকে সেভ করে রাখবো আমার একটা এমন একটা সাইডে, যে সাইডে আমি মানুষকে দেখাতে পারি। হতে পারে গুগল ড্রাইভ, অথবা হতে পারে কোনো ওয়েবসাইট। তো ওয়েবসাইট হয়তো মেনটেন করার অনেকের অ্যাবিলিটি থাকবে না, অ্যাবিলিটি থাকলেও ওয়েবসাইটটাকে কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে আপলোড করতে হয়, সেগুলো জানা কষ্টকর হয়ে যাবে। আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, অথবা বিহ্যান্স, অথবা দেখা যাচ্ছে যে পোর্টফোলিও শেয়ার করার জন্য একটু অনলাইনে সার্চ করেন যে কীভাবে হাউ টু মেক এ পোর্টফোলিও। অনেকগুলো সাইট আপনার কিন্তু ফ্রিতে চলে আসবে। গুগলের blogger.com আছে, ফ্রিতে ইউজ করতে পারেন। এই ধরনের সাইটগুলোতে মেক করে ভিডিওগুলো যদি আপনি ওখানে রেখে দেন, যখন আপনি কাজ করতে আসছেন, মানে প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হচ্ছে, তো আপনার সাবমিটকৃত কাজটা আপনি অ্যাজ এ পোর্টফোলিও আকারে রেখে দিলেন, এতে আপনার টাইমটাও সেভ হলো, পোর্টফোলিও রেডি হয়ে গেল। যখন আপনি মার্কেট প্লেসে কাজ করছেন, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি তো একবারে নতুন, তো সেক্ষেত্রে মানে হাউ ক্যান ক্লায়েন্ট ট্রাস্ট ইউ, তখন আপনি তাকে পোর্টফোলিওটা সাবমিট করতে পারেন যে আমার প্রিভিয়াস কাজগুলো এরকম আছে, আপনি চাইলে দেখতে পারেন। আর অবশ্যই ওখানে অবশ্যই ভালো ভালো কাজগুলো রাখবেন, খারাপ কাজগুলো স্কিপ করে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন, এটা আপনাকে কাজ পাওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। তো আমরা এখানে র্যান্ডম 3টা ভিডিও ওপেন করছি, এই ভিডিওগুলোকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার মধ্যে এখানে কয়েকটা অপশন আছে, দেখবেন এখানে ড্রপডাউনে ক্লিক করে দেখবো যে আমাদের যেই সিকোয়েন্স আমরা চাই 1920 1080 সেটা আছে কিনা। অনেক সময় এটা থাকে না, অনেক সময় থাকে। তো থাকলে আমরা এটাকে চয়েস করে ডাউনলোড করব, না থাকলে কি করার, অন্য যেটা হাতের কাছে পাবো ভালো সেটা ডাউনলোড করে নেব। ফ্রিতে যে ভিডিও ফুটেজ দিচ্ছি এতেই অনেক, এখানে ওটা নাই, ওর থেকে বেশি আছে, তো এটা আমরা নিতে পারছি। এটা তো আমরা এই 3টা ভিডিওকে একসাথে নিয়ে ড্র্যাগ করে ধরে প্রিমিয়ার প্রোতে এসে ছেড়ে দিচ্ছি। আমরা একদম একটা ব্র্যান্ড নিউ সিকোয়েন্স নিব, যেটার নাম হবে 1920 1080 নিয়ে রেখে দিচ্ছি। এবার এই 3টা ভিডিওকে সিমিলার একের পর এক সাজিয়ে রাখছি।
সেটিংস যেটা আছে কিপ এক্সিস্টিং করে দিলাম। এটা হচ্ছে নিচের যে একটা লাইনে অডিও চলে আসছে, অডিও তো আমাদের লাগবে না। তো আমি অডিওটাকে রিমুভ করতে চাই, কিভাবে রিমুভ করতে পারি? আনলিঙ্ক করবো। আনলিঙ্ক করবো, রাইট। তো এখানে রাইট বাটন, এখানে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে আনলিঙ্ক, এই একটা ওয়ে। রাইট বাটন ক্লিক করে ওইখানে যাওয়ার একটা অনেকে আলসেমি লাগবে, তো আপনি ডিরেক্ট অল চেপে ক্লিক করতে পারেন। যারা আমার মতো অলস তারা শর্টকাটগুলো ইউজ করতে পারেন। তাহলে রাইট বাটন ক্লিক করে এখানে যেতে হবে না, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো 3টা ভিডিও ফুটেজ আমরা একসাথে পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, এটা সেকেন্ড, এটা থার্ড। তো থার্ড ভিডিও দেখছি এখানে এসে এরকম ছোট হয়ে গেছে অনেকটা, কারণ রেজুলেশনটা মিসম্যাচ, এই জন্য ছোট হয়েছে। কি করতে পারি, রাইট বাটন ক্লিক করতে পারি এবং এখানে এসে স্কেল টু ফ্রেম সাইজ করতে পারি। এই কাজটা আপনাকে, জি এখানে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমি 2020 মানে 22টা ইউজ করি। তো যখন আমার সিকোয়েন্সটা ছোট বড় হয় তখন আমি রাইট বাটনে ক্লিক করার পর আমার এই অপশনটা আসে না, ওইটা আমি কোথায় থেকে পাবো? 100% আসলে কথা। হ্যাঁ, আপনি যে ভার্সন ইউজ করেন এখানে রাইট বাটন ক্লিক করলে অবশ্যই এটা আসবে, স্কেল টু ফ্রেম সাইজ। মানে ওইটাতে ভিন্ন কোনো অপশনের নাম আছে কিনা নাকি আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি কাজ করেন, আমি পরে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো আমরা যখন স্কেল টু ফ্রেম সাইজ এটা করবো, আর এই কাজটা আপনাকে সেভারাল টাইম করতে হয়, মানে যতক্ষণ আপনি ভিডিও এডিটিং করবেন, অনেক ভিডিও আসবে এরকম ছোট। তো স্কেল টু ফ্রেম সাইজ করলে কি হবে, অটোমেটিক যতটুকু স্কেল করার দরকার যতটুকু স্কেল করলে সে আপনার কোয়ালিটি নষ্ট হবে না, ফাটবে না প্রিমিয়ার প্রোর কাছে, ততটুকু স্কেল করে। তারপরে দেখেন উপরে এবং নিচে কিছুটা অংশ বাদ পড়ে গেছে। এর বেশি যদি স্কেল হতো তাহলে ডানে বামে কিছু অংশ কাটা পড়ে যেত। তো সে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এই জন্য সে এতটুকু রেখেছে। যদি আপনার তারপরে মনে হয় যে না ডানে বামে কিছুটা ফাঁকা জায়গা আছে, আমি চাইলে আরেকটু স্কেল করতে পারি, মানে সামনের দিকে নিয়ে আসতে পারি, ওপর নিচে জায়গাটা কমানোর জন্য আপনাকে এটা তো ম্যানুয়ালি করতে হবে। ওইটা তো ম্যানুয়ালি করতে পারি, তাই না? ম্যানুয়ালি কিভাবে করবো সেটা আমরা পরে আসছি। তো এই কাজটা যে আমাদের বারবার করতে হচ্ছে, স্কেল টু ফ্রেম সাইজ, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ। তো আপনার যখন অনেকগুলো প্রজেক্ট থাকবে এই কাজটা করার জন্য অনেক কষ্ট হবে আপনার, রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ যাওয়া একটু বিরক্ত লাগবে। তো এই জন্য সমাধানটা হচ্ছে কিবোর্ড শর্টকাটটাকে ইউজ করা। কারণ কিবোর্ড শর্টকাটটা কি, যেমন কিবোর্ড শর্টকাট বলতে এই টুলটার নাম হচ্ছে মুভ টুল বা সিলেকশন টুল। আমরা কোনো কিছু সিলেক্ট করে নরমালি করতে চাইলে এটা সিলেকশন টুল হিসেবে লাগবে। এটা হচ্ছে আমাদের ইরেজার টুল বা রেজার টুল যেটাকে বলা হচ্ছে, শর্টকাট হচ্ছে আপনার সি। দেখেন আমি কোথাও এখানে ক্লিক না করে যদি সিতে প্রেস করি, অটোমেটিক্যালি আমার মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি পূর্বের অবস্থায় ফেরত যেতে চাই, মুভ টুল, শর্টকাট কি হচ্ছে, শর্টকাট কি হচ্ছে আপনার ভি। এগুলো যদি মনে রাখি তোমার কাজ কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে, দুইটা হাত আছে খুব দ্রুত কাজে লাগাতে পারবো। তো এই কিবোর্ড শর্টকাটগুলা প্রিমিয়ার প্রোর কাছে ডিফল্ট ভাবে সেট করে দেওয়া থাকে, কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না আমি এগুলো চাচ্ছি না, আমি আমার মতো করে সেট করতে চাই, তাহলে কিন্তু আপনাকে খুব সহজে এগুলাকে সেট করতে পারেন। কিভাবে, এডিটে আসতে হবে, এডিট থেকে আসতে আসতে যে কিবোর্ড শর্টকাট, এই কিবোর্ড শর্টকাটের কন্ট্রোল আছে, কন্ট্রোল অল্টার কে দিলে আপনার এটা চলে আসে শর্টকাট। এবং প্রত্যেকটা এখানে দেখবেন যে সবগুলোর কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। কাট করার জন্য কন্ট্রোল এক্স, কপি করার জন্য কন্ট্রোল সি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, যদিও এগুলো বেসিক, এটা সব জায়গাতেই কাজ করে। কন্ট্রোল সি, কপি আর পেস্টটা যেটা আছে এগুলো সব জায়গাতে একই কিবোর্ড শর্টকাট হিসেবে থাকে। র্যাপেল ডিলিটের জন্য শিফট ডিলিট, ক্লিয়ারের জন্য হচ্ছে আপনার ব্যাক স্পেস, তাই না? এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে কাজটা অনেক বেশি দ্রুত হবে। যদি আমি কোনো কিছু না রাখতে চাই, যেমন এইখানে এই অপশানটা কিন্তু নাই, স্কেল টু ফ্রেম সাইজ, স্কেল টু ফ্রেম সাইজে কোনো কিবোর্ড শর্টকাট নাই। তো আমি চাচ্ছি কিবোর্ড শর্টকাট তৈরি করার জন্য এখান থেকে চলে আসবো কিবোর্ড শর্টকাটে। এবার এখানে এসে আমি চেষ্টা করব যে কিবোর্ড শর্টকাটটা খুঁজে বের করতে, এখানে এতগুলো কি আছে আমার খুঁজে পেতে সময় লাগবে। তো এখানে সার্চ অপশনে ক্লিক করব যে স্কেল, এই যে স্কেল টু ফ্রেম সাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে আপনার কন্ট্রোল শিফট এস, এটা আমি সেট করেছি, এটা ছিল না, এখানে ব্ল্যাঙ্ক ছিল। আপনাদের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে। যেটা করবেন যদি ব্ল্যাঙ্ক থাকে তো এখানে ক্লিক করে নিয়ে আপনার যে কি দরকার, কন্ট্রোল শিফট আমি এস প্রেস করেছি, কন্ট্রোল শিফট এস দিলে অটোমেটিক্যালি আবার 3টা চলে আসবে, কন্ট্রোল শিফট এস। আর যদি আমি কন্ট্রোল এস প্রেস করি তো কন্ট্রোল এস চলে আসছে এখানে। তো যেটা আপনার রাখার দরকার, যেটা আপনার হাতের কাছে থাকবে ওইটা, বা আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি আমার বাম হাতের 3টাতে, এটা পরে কন্ট্রোল শিফট এক্স এই 3টা, সরি কন্ট্রোল শিফট এস এই 3টা আমার হাতের কাছে পড়ছে একবারে। তো এই জন্য আমি এটা নিয়েছি। পক্ষান্তরে এটা কিন্তু অলরেডি একটা কিবোর্ড শর্টকাটের মধ্যে আছে, সেভ অ্যাজ।
যদি কোনো ভিডিওকে আমরা সেভ অ্যাজ বলতে অথবা সেভ অ্যাজ প্রজেক্ট হিসেবে সেভ করে রাখতে চাই, সেটা কিন্তু কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস। তো আমার ওটা প্রয়োজন হচ্ছে না, ওই জন্য আমি রিপ্লেস করে আমি এই কোডটাকে অ্যাজ এ স্কেল টু ফ্রেম সাইজ রেখেছি, যে আমার মনে রাখতে সুবিধা হয়। আপনাদের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, তো যেটাই হোক না কেন আপনি এখানে লিখবেন, দেন ওকে করে দিবেন। এরপর কি সুবিধা হচ্ছে, আমি যদি এখানে স্কেল টু ফ্রেম সাইজ থেকে উঠিয়ে দিই, আগের মতো থাকলো, তো দেখেন কিবোর্ড ইউজ করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস প্রেস করছি, অটোমেটিক্যালি এটা স্কেল টু ফ্রেম সাইজ হয়ে গেল, যেটা আমার জন্য খুব সুবিধা হয়ে গেল। পাশাপাশি যেমনটি বললাম যে নেক্সট করতে হয় খুব বেশি। নেক্সট বলতে দেখেন এই 3টা ভিডিওকে আমি চাচ্ছি একটা কন্ট্রোল ভিডিও শিফট করার জন্য। এস দিলে কি তিনোটা একসাথে হয়ে যাবে? এটা আমার ক্ষেত্রে হবে, আপনার ক্ষেত্রে হবে না। সেটিং করে নিতে হবে। আপনার ক্ষেত্রে সেটিংসটা করে নিতে হবে। মানে আচ্ছা, সেটিংসটা করার পরে আর কি। জি হ্যাঁ, সেটিংস করার পরে আপনি কন্ট্রোল শিফট বা আপনার মতো করে যেটাই দিবেন না কেন সেটা এখানে সেভ হয়ে যাবে। ভাইয়া ফ্রেম সাইজ দেওয়ার পরেও তো উপরে মেবি ব্ল্যাক বার রয়ে গেছে নাকি? জি, এটা জি। ভিডিও দিয়ে আছে। জি, কারণ সে তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে এত কিছু বুঝবে না। জি। তো এরপরে যদি কিছু জায়গাটা ইরর আসে, ম্যানুয়ালি আমাকে ঠিক করতে হবে, দেখাবো কিছু কি করে ম্যানুয়ালি ঠিক করতে হয়, ম্যানুয়ালটা আসবে। তো আমরা আগে এগুলো একটু বুঝে নিই যে এগুলো বারবার করতে হচ্ছে আমার। হ্যাঁ, এই কাজটা বারবার করতে হবে, যদি আমি কিবোর্ড শর্টকাট ইউজ করি খুব দ্রুত সলভ হয়ে যাবে। এখন নেক্সটের পালা। তো দেখেন এই 3টা ভিডিওকে আমি একই ইফেক্ট দিতে চাই। আমি চাচ্ছি এই 3টা ভিডিওকে একই রকম কালার কারেকশন হবে, একই রকম কালার গ্রেডিয়েন্ট হবে, এবং একটা ফোল্ডারের মধ্যে থাকবে সবগুলো। তো এরকম কাজ আপনার সামনে পাবেন সবগুলোকে একসাথে নেক্সট করার জন্য। তো বারবার আপনাকে 3টাকে সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। এটাও একটা কষ্টকর কাজ, আপনি তখন এই জন্য নেক্সট করতে পারেন। তো আমি কি করেছি, নেক্সট করার জন্য সেম একই রকম ভাবে এডিট থেকে কিবোর্ড শর্টকাট, এবার সার্চ করবো নেক্সট। তো যে যে জিনিসগুলো আপনার বারবার করতে হচ্ছে, আপনি যদি কিবোর্ড শর্টকাট ইউজ করেন তাহলে খুব দ্রুত হয়ে যাচ্ছে। তো দেখেন নেক্সট এখানে পেয়েছেন, পাশাপাশি এখানে আমার দেয়া আছে, আপনাদের থাকবে না। এখানে কন্ট্রোল শিফট এক্স আমি রেখে দিয়েছি, কারণ এস আর এক্স কাছাকাছি। হ্যাঁ, আমি এটাকে দিয়ে রেখেছি, দিয়ে আপনি আপনার মতো করে কি সেট করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। তো এবার যদি আমি এখানে শিফট থেকে কন্ট্রোল শিফট এক্স প্রেস করি, অটোমেটিক্যালি আমার নাম চাচ্ছে যে কি নামে এটাকে নেক্সট করতে চাই, তাই না? চলে এসেছে। আমি এখন এটাকে নেক্সট ভাই করবো না, আমি এটাকে ভাই আমার একটা next প্রশ্ন করবো। ছিল এখানে। জি, আমার একটা প্রশ্ন ছিল ভাই, আমরা যদি আপনি বলছেন যে কন্ট্রোল শিফট এক্স দিয়ে আপনার যে শর্টকাট তৈরি করছেন, সাপোজ সেই বাস তো এইটা দিয়ে তৈরি করা, হ্যাঁ, তখন ওটা আপনার রিমুভ হয়ে যাবে আগেরটা। আগেটা রিমুভ হয়ে যাবে। জি, এটাই ভাই, থ্যাংক ইউ ভাই। যেহেতু আমি তো বলে আমার লাগে নাই যে এখানে এটা কোনো শর্ট কোড না, এখানে আগে এটা ছিল। যেমন জি 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 সেভ এ কপি, কন্ট্রোল শিফট এস, সরি কন্ট্রোল অল্টার এস, আমি যদি মনে করি এই জিনিসটা আমার লাগে না, সেভ অ্যাজ কপি, আমি এখন সেভ করার জন্য আমি এখন এটা ইউজ করি। আগে ইউজ করা হতো বা ম্যাক্সিমাম সবাই হচ্ছে সেভ এটা করতো, সেভ অ্যাজ, ওইটা প্রয়োজন হচ্ছে না আমার, আমি এটাই অল্ট কন্ট্রোল এস প্রেস করি, সেভ অ্যাজ কপি হয়ে যায়। জি জি, এটা দুইটা রিমুভ অপশন হয়ে যাবে, যাবে এটাই। তো এখানে দুইটা একই ফাংশনই কাজ করে, তো জন্য আমি একটাকে রিমুভ করে স্কেল রেখে। তো আপনার যদি মনে হয় যে আপনার এটা লাগে, তো আপনি অন্য যেটা আপনার কিবোর্ড লাগছে না আপনার মতো করে আপনি সেট করে নেন। ওকে, আচ্ছা, এতটুকু সবাই বুঝতে পেরেছি? ওকে, তো জি ভাই আমরা জি। এখানে এসে আরেকটা ভিডিও নিয়ে নিই, কিছু রানিং ভিডিও নিই, দৌড়ানোর দৌড়ির, দৌড়াতে পারছি। আচ্ছা, এখান থেকে ফটোতে চলে আসলাম, আসতে হচ্ছে ভিডিওতে। এই ভিডিওগুলো কি কপিরাইট ফ্রি? হ্যাঁ, কপিরাইট ফ্রি। তো এই ভিডিওগুলোকেও আমি নিয়ে প্রিমিয়ার প্রোতে নিয়ে চলে আসি, এই দুইটা সিলেক্ট প্রিমিয়ার প্রো এখন ছেড়ে দিন, সেকেন্ডস নিচ্ছি এবং এখান থেকে এটা রেখে দিলাম, দুইটা সংযুক্ত রাখলাম। এখন দেখেন এগুলো কাজ কি, এখান থেকে এটা দূরত্ব অনেক বেশি হয়ে গেছে, কাছে দুটো একসাথে যেন এক জায়গায় থাকে। দুইভাবে কাজ করতে পারি, ফাঁকা জায়গাতে ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করব, হয়ে গেল। আমার হচ্ছে না আগের অবস্থানটা ভালো ছিল, তো কন্ট্রোল জেড প্রেস করবো, আবার আগের অবস্থানে চলে যাবে। আর একটা ওয়ে হচ্ছে রাইট বাটন ক্লিক করবো, এই র্যাপেল ডিলিটে ক্লিক করবো, এটা হয়ে গেল। আবার মনে হচ্ছে না আগের অবস্থা ভালো ছিল, আবার আগে দিতে পারেন।
এখান থেকেও র্যাপিড ডিলিট অপশনটা আছে, র্যাপিড ডিলিটটা। আমি এটাকে ডিলিট করে দিলাম এভাবে। ডিলিট করার পরে এখন দেখেন আমার মনে হচ্ছে এই যে ভিডিওটা আছে, দূরে রাখি একটু, প্লে করে দেখাই। আমার মনে হচ্ছে একটু স্লো দৌড়াচ্ছে, আর এই ভিডিওটা অনেক বেশি ফাস্ট দৌড়াচ্ছে। আমি যদি মনে করি যে এটাকে আরেকটু আমি স্লো করে দিব, সে যেরকম দৌড়াচ্ছে তার স্পিডটা আমি একটু স্লো করে দিব। কিভাবে? এখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে স্পিড ডিউরেশন চলে আসবে। এখানে দেখেন ভিডিও যেরকমই আছে তার স্বাভাবিক অবস্থা হচ্ছে 100%। 100% মানে সে স্বাভাবিক অবস্থা থাকছে। জোরে দৌড়ালে স্বাভাবিক, আস্তে দৌড়ালে স্বাভাবিক। কারণ আপনাকে চিন্তা করতে হবে তাকে আপনি কি করতে চাচ্ছেন। আমি চাচ্ছি আরো বেশি জোরে দৌড়াতে, 100টাকে ডাবল করে দিলেও বেশি দৌড়াবে। চাচ্ছে স্লো করতে, এই 100টাকে স্লো করে দিলে স্লো দৌড়াবে। আগে আমি চাচ্ছি এটাকে স্লো করার জন্য, তো 100টাকে আমি 50 করে দিলাম। তো যখন আমি 50 করে দিচ্ছি তখন কি হচ্ছে, ভিডিও ডিউরেশনটা বেড়ে যাবে। মানে ভিডিও ছিল 100%-এ, আপনার 100 করে দিই। এখানে খেয়াল করেন ভিডিওটা ছিল হচ্ছে যখন আপনি 100% আছে তখন এটা ছিল হচ্ছে আপনার 16 সেকেন্ড 15 ফ্রেম ডিউরেশন। যখন এটাকে আপনি 50% করে দিচ্ছেন তখন দেখেন 60 ডাবল হয়ে গেছে, তাই না? বেড়ে গেছে, এটা স্লোলি যাবে, তার মানে ভিডিও ডিউরেশনটা একটু বেড়ে যাচ্ছে। তো যখন আপনি কাজটা করবেন তখন মাঝখানে একটু ফাঁকা রেখে দিবেন, যাতে করে যদি স্লো করেন ভিডিওর এই ডিউরেশনটা বেড়ে যাবে, ডাবল হবে। অতটুকু জায়গা যেন সে আবার ফিল করতে পারে অটোমেটিক। তাই জন্য আমি একটু ফাঁকা করে রেখে দিলাম। আর যদি অপোজিটটা হতো, আমি স্পিডটা স্লো করবো, সেক্ষেত্রে সমস্যা নেই। পরবর্তী এরকম ফাঁকা থাকলে আপনি খুব সহজেই র্যাপিড ডিলিট দিয়ে নিয়ে আসতে পারেন। আমি এখানে ওকে করে দিচ্ছি, দেখেন জায়গাটা বেড়ে গেছে। এবার আগের থেকে দেখবো যে অনেকটা বেশি স্লো যাচ্ছে। আমার আরও স্লো প্রয়োজন, রাইট বাটন ক্লিক করবো, ডিউরেশন 20 করে দিলাম, আরও বেশি জায়গাটা বেড়ে গেছে, মানে ফ্রেম রেটটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার দেখেন খুব স্লোলি যাবে। তাই না? বুঝতে পারলাম সবাই? এবার মনে হচ্ছে আমার ভাইয়া। কিছু সেকেন্ড ফাস্ট দরকার, কিছু সেকেন্ড স্লো দরকার। জি বলেন, বলেন, শুনছেন? ঠিক আছে, তো এই একটা নতুন টুলসের সাথে পরিচয় করে দিচ্ছি। এটার নাম হচ্ছে রেজার টুল। ক্লিক করলে এটার কাজ হচ্ছে কাটা, মানে কোনো অংশ আমি কাটতে চাই সেটা এটা দিয়ে কাটার অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এই যে কার্সার পয়েন্টটা রাখছি এখানে ক্লিক করে দিব, কেটে দিব। তোমার একই ভিডিও থাকলো, কিন্তু এটা একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো। কিছু দূর যাবো, এখানে আর একটা কাট করছি, কিছু দূর যাবো, আর একটা কাট করছি। আমি ইচ্ছা মতো কিছু অংশ কেটে নিলাম। প্রথম অংশ যেটা আছে এটা থাকুক, পরের যে অংশটুকু আছে এটাতে এগেন রাইট বাটন ক্লিক করব, স্পিড ডিউরেশনে যে এটাকে আমরা 100 করে দেবো, যা ছিল স্বাভাবিক থাকবে। এবং এইখানে আসবো, এখানে এসে এটাকে আবার, আচ্ছা এটা যা আছে তাই থাকুক, আমরা এটাকে পাশাপাশি রেখে দিলাম। এটাকে কি করব, এগেন এটাকে আমরা যেহেতু 100 করা আছে আমি এটাকে 300 করে দিলাম। হ্যাঁ, খুব বেশি ফাস্ট, অনেকটা জায়গা ছোট হয়ে গেল। রাইট বাটন ক্লিক, র্যাপিড ডিলিট, এবং এটাকেও 300 করে দিব। তাহলে কি হবে দেখেন, প্রথমটা খুব স্লোলি যাবে, এরপরে স্বাভাবিক অবস্থানে আসবে, এরপরে আবার স্লো হয়ে যাবে, এরপরে ডাবল স্পিডে সে দৌড়াবে, 300% স্পিডে বেশি যাবে। 300 করা আছে, স্লোলি যাচ্ছে। ঠিক আছে, এই পুরো কাজটাকে বলা হয় স্পিড র্যাম্প। হ্যাঁ, এই পুরো কন্ট্রোলিং বিষয়টাকে বলা হচ্ছে স্পিড র্যাম্প। আচ্ছা, এর মধ্যে আরেকটা মজার ব্যাপার শিখাই, তার আগে দেখে নিই কারো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে। সবাই কি বুঝতে পারছি? বুঝতে তো কোনো সমস্যা জি হচ্ছে না? ভাইয়া। জি ভাইয়া, জি। জি ভাইয়া। তো এখানে যখন স্লো যাচ্ছে আমরা এর মধ্যে আরো কিছু ফাংশন চাচ্ছি। ধরেন যারা ডিজে মিউজিক শোনেন, যারা আপনার মিউজিক সং গুলো দেখেন, তো ডিজে সার্কেলটা যখন ঘোরায় আর যখন সাউন্ডটা একটু চেঞ্জ হয় তখন দেখা যাচ্ছে এক ধাপ সামনে যাচ্ছে, এক ধাপ পিছনে আসছে, না এরকম হয় না? এরকম। জি। তো ভিডিওতে Reverse. এটা কিভাবে নিয়ে আসে? তো এই জন্য শর্ট শর্ট কিছু কাট দরকার হয়, ছোট ছোট। তো কত সেকেন্ড আপনার সাউন্ড থাকবে, মিউজিক থাকলে ভালো হতো, মিউজিকের ফ্রিকোয়েন্সি দেখে আমরা কাজ করতে পারতাম। তো ধরে নিচ্ছি আমরা
এই কিছু সেকেন্ড এরকম দেখলাম, এরকম। এটাকে আমরা কয়েকটা কপি করে নিব এটা, হ্যাঁ। এই দুটোকে রাইট বাটন দিয়ে সরাই দিলাম এখানে, বা চাপ দিয়ে সরাইতে পারি। এটাকে কয়েকটা কপি করে নিব। কপি করার জন্য অর প্রেস করে, কিবোর্ডের অর প্রেস করে আমি মাউসের লেফট বাটন চেপে একটু বাম দিকে সরে গেলাম, অটোমেটিক কপি হয়ে গেল, হ্যাঁ। এগেন 2টা 3টা 4টা 1 2 3 4 5 6 6টা করলাম। এই প্রত্যেকটা স্পেসগুলোকে আমি ইউজ করে দিচ্ছি, সিলেক্ট করে ব্যাক স্পেস কিবোর্ড থেকে ডিরেক্ট চাপ দিচ্ছি, হ্যাঁ। এখন দেখেন প্রথমটা আছে স্বাভাবিক স্পিড আছে, পরে যেটা থাকবে আমি চাচ্ছি সেটা উল্টা পথে হাঁটবে। রাইট বাটন ক্লিক, স্পিড ডিউরেশন শুধুমাত্র রিভার্স স্পিড করে দেবেন, রিভার্স করে দিচ্ছি। জি, মানে উল্টা কাজ করবে। এটা সেম থাকবে, পরে যেটা আছে সেম একই, স্পিড ডিউরেশন রিভার্স। এটা ঠিক থাকবে, পরে যেটা আছে সেম, স্পিড থেকে রিভার্স। মানে এগুলো যে মিউজিক ধরে নিলাম, হ্যাঁ, যে কিবোর্ডের ডিজে যে মিউজিকগুলো আছে যে বাজবে তখন এরকম যেন কাজটা করে। এবার দেখেন সে স্লোলি যাচ্ছে, সামনে যাচ্ছে, পিছাবে, আবার যাচ্ছে, আবার পিছাবে। ওই জায়গাতে লক হয়ে থাকবে যতক্ষণ আপনি চান। চাইলে এটাকে ফাস্টও করতে পারেন, স্লো করতে পারেন। এখানে যেমন ফাস্ট যাচ্ছে, সে একই অবস্থায় পেছনে আসতে পারে এরকম ফাস্ট করার জন্য কি করে বলেন তো? কপি, 1টা 2টা, আরেকটা করে নিন, 3টা। এই জায়গাগুলোকে একটু বন্ধ করে দিচ্ছি। এটা আছে স্বাভাবিক থাকুক, পরে যেটা থাকবে রাইট বাটন ক্লিক, রিভার্স রিভার্স। এবার দেখেন এবার স্পিডে সেই রিভার্স হবে। অনেক আগে হানিফ সংকেত এগুলো কাজ করতো, তাই না? সেই ফুটবল খেলাগুলোকে নিয়ে কমেডি করতো নিজস্ব ফাইল দিয়ে, স্পিডে দৌড়াচ্ছে, ছোট করছে এরকম। পানি ক্লিপ করার জন্য এটা খুব বেশি ভালো লাগে। পাশাপাশি মিউজিক ভিডিওতে খুব বেশি ইউজ হয়, অ্যাকশন সিনে খুব বেশি ইউজ হয়, গানে ব্যবহার হয় এগুলো। আর কোথায় ব্যবহার হয়? অনেকগুলো কাজেই করা যায় এরকম। ভিএফএক্স এ কিছু করা যায়, দেখা যাচ্ছে কোনো ফ্লাওয়ার ফল হচ্ছে বা কোনো রেইনিং ইফেক্ট আসছে, দৃশ্যটাকে স্লো করে দিল। যদি অ্যাকশন ক্যামেরা থাকে বা ক্যামেরা খুব ভালো থাকে, 4K ভিডিও আছে, কোথাও এই গ্লাসে বিষয়টাকে আমি পানি slow- পড়ছে, জি জি, আবার সবগুলোকে স্লো কোথাও করা যাবে। আবার অনেকগুলো কোথাও কাজ আছে, তো প্রত্যেকটা জি। কাজকে যদি ক্লায়েন্ট আপনাকে দেয় যে আমাকে এই ধরনের কাজ করতে হবে, সেটা বলবে না ভাই স্পিড কমাও, বারবার রিভার্স দাও। সে বলবে স্পিড র্যাম কাজ প্রয়োজন। তখন আপনাকে বুঝে নিতে হবে যে স্পিড র্যাম বলতে স্পিডটাকে কমাতে বাড়াতে বলছে, অথবা আমাকে এই রিভার্স ফাস্ট ফরওয়ার্ডের কথা বলছে। তখন আপনাকে জিজ্ঞেস করবেন যে ফাস্ট ফরওয়ার্ড চান নাকি আপনি রিভার্স চান, কোনটা। তখন সে আপনাকে ডিটেলস আপনাকে আসতে বলবে। অনেক সময় ক্লায়েন্ট বলতেও চায় না যে আপনি কতটুকু বোঝেন, আপনাকে একটু বাজিয়ে দেখতে চায়। স্পিড র্যাম বলতে আমরা এই কাজগুলো এভাবে করে নিতে পারি। এটা আরো একটা প্রসেস আছে, সেটা দেখাচ্ছি। তার আগে এটা একটা কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই, অনেক ক্লিয়ার। ওকে, তো এবার আমরা একটু এই যে স্কেলগুলো আছে মার্জিন, এটা একটু বড় করে দিচ্ছি, এটা আরেকটু উপরে উঠে দিচ্ছি, আরেকটু প্রয়োজন, আরেকটু বড় করে দিলাম। যতটুকু আপনার বুঝতে সহজ হয় ততটুকু পর্যন্ত বড় করবেন। এগুলো পরে আবার ঠিক করা যায়, কোনো সমস্যা নেই। সেম কাজটা আমরা হচ্ছে ম্যানুয়ালি, যদি আমরা তো ম্যানুয়াল এখানে করলাম, কিন্তু এখানে রাইট বাটন ক্লিক করে যাওয়া, স্পিডে আসা কষ্টকর না? তো এই কষ্টটাকে সলভ করার জন্য এখানে আরো একটা অপশন হচ্ছে, এই যে ফাংশন এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করতে পারেন আপনি। এখানে ক্লিক করলে দেখবেন যে নিচে একটা অপশন হবে টাইম রিম্যাপিং, এটার নাম হচ্ছে স্পিড। যখন ক্লিক করবেন একটা এরকম মার্জিন চলে আসছে, দেখেন নিচে খেয়াল করে দেখেন মার্জিন। তখন এখানে একটা ক্লিক করছি অল্ট চেপে, সরি কন্ট্রোল চেপে, আর আরেকটা কন্ট্রোল চেপে এখানে ক্লিক করছি, দুটো জায়গাতে পড়ে গেছে। এইবার এই অংশটুকু যদি বাড়িয়ে দিই উপরটা, এটা বাড়িয়ে দিচ্ছি, এই অংশটুকু কাছে চলে আসলো, মানে স্পিডটা কিন্তু বেড়ে গেল এতটুকু, দেখেন যাচ্ছে, আরো ধরে গেল, আবার স্লো হয়ে গেল। সেম অপোজিট কাজটা করতে চাই, এখানে অল্ট চাপ দিয়ে ক্লিক করলাম, এখানে এসে অল্ট চাপ দিয়ে একটা ক্লিক করলাম, এটাকে আবার ডাউন করে দিব। প্লে করে দেখাই, শুরুতে আছে খুব দ্রুত যাচ্ছে, স্বাভাবিক, এবার আরো স্লো হয়ে গেল। দুইটার একই রেজাল্টে আসবে, আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয়। হয়তো শুরুতে সময়টা এরকম দেখ, সময়টা কম লাগবে কোনটা, ওইটা নাকি এটা? হ্যাঁ এটা আপনার মানে এক একজন এক একভাবে কাজ করে অভ্যস্ত। কেউ হয়তো এই গ্রাফটা দেখে বা টাইম ডিউরেশনটাকে ম্যাচ করে কাজটা করতে চায়, কতটুকু সময় নিয়ে আগাবে পিছনে।
অনেকে হচ্ছে আপনি চাইলে এরকম করে কাজটা করতে চান, এই জায়গায় দেখে দেখে যে আমি এটা গ্রাফটা দেখবো, উপরে যাবো, নিচে আসবো, যেটা আপনার কাছে সুবিধা হয় আপনি সেভাবে কাজ করতে পারেন। ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমি বলবো। হ্যাঁ বলেন। আমরা মাঝে মাঝে দেখি যে যেই লেভেলে স্লো মোশন হইতেছে, মানে ফাস্ট মোশন থেকে একটা লেভেলে যাইতেছে স্লো মোশন হইয়া, বা ফাস্ট হইতেছে স্লো মোশন থেকে, বা একটা লেভেলে কমতেছে, ওইটা কি কিভাবে করা যায়? বা আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার না ভাই। ভাইয়া, একটা ভিডিও স্লো মোশনে আছে আর একটা ফাস্ট মোশনে আছে, তো ওইটা ফাস্ট, স্লো থেকে ফাস্ট যাইতেছে একটা, মানে উম, বোঝা যাইতেছে না যে এটা তো আর কি একটার পর একটা, একটা ফাস্ট একটা স্লো, মানে সাথে সাথে আইসা পড়তেছে, ওইটা যদি আস্তে আস্তে স্লো মোশনে যাইতেছে, ওইটা কি পসিবল? হ্যাঁ ওটা পসিবল, আপনি টাইম ডিউরেশনটা ধরে নেবেন, আপনি যাচ্ছেন যে আস্তে আস্তে করে বাড়াতে জি যাচ্ছেন, জি 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 জি, তো এটা তো আস্তে আস্তে স্বাভাবিক ফাস্ট স্পিড। হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার স্বাভাবিক স্পিড। তাহলে কি করবেন, আপনি কেটে নেবেন যে কতটুকু পর পর আপনি আস্তে আস্তে বাড়াতে যাচ্ছেন। তো আমি কয়েকটা কাট করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ বাড়াতে হবে। হ্যাঁ স্টেপ বাই স্টেপ বাড়াতে হবে, যতটুকু স্টেপ আপনি করতে চান। আমি কয়েকটা রাখলাম। ধরুন এটা হচ্ছে আপনার স্বাভাবিক স্পিডে আছে এটা, এখান থেকে আমি হয়তো একটু বাড়াবো, তো কতটুকু বাড়াতে পারি, একটু আমি ধরলাম 10% বা 20% করে বাড়াতে যাচ্ছি। 100কে আমি 120 করে দিলাম, 120। পরেরটাই করলাম হচ্ছে আপনার 140। আপনি আরো স্টেপ ফলো করতে চাইলে 10 করে আসতে পারেন। পরেরটাই করবো 100, আরো সাথে 20 যোগ করে দেন, কত হবে তাহলে 160। এটা হবে হচ্ছে আপনার 80, আর লাস্টেরটা করে দিলাম 200। এবারে সবগুলোকে র্যাপিড করে দেখবেন যে একটি স্টেপ বাই স্টেপ ফলো করে সে কমছে বাড়ছে। তাতে পরিশ্রমটা বেশি হবে আর কি। হ্যাঁ দেখেন বাড়ছে না স্পিডটা অনেক। জি ভাইয়া। আপনি আরো যদি ফলো করতে চান যে আমি আরো বেশি ক্লিয়ার নিয়ে আসতে চাই, তখন 10 করে বাড়তে পারেন। ওকে ভাইয়া। এখন এই কাজটাকে দেখেন আমরা যেরকম করলাম, যে আস্তে আস্তে হাঁটছে এবং ধরে ধরে যে এখানে ফুল স্পিডে চলে আসলো। সেম একই কাজ করতে চাই, এটাকে আবার উল্টার দিকে তাকে দৌড়াতে চাই, সে আস্তে আস্তে উল্টার দিকে যাবে পেছনে, সেম একই রকম ভাবে। তখন কিভাবে করতে পারি, সে পেছনের দিকে আবার ব্যাক করবে Reverse same একই করতে রকম হবে। ফরম্যাট ইউজ করে। আমি এখান থেকে কাট করে নিচ্ছি, কারণ এখান থেকে আমার same একই স্পিড আছে, সবগুলোকে সিলেক্ট করে একটা কপি করে নিচ্ছি। কপির জন্য অল্ট চেপে চলে গেলাম বাম দিকে। এতটুকু আমি রিভার্স করতে চাই, এবং পাশাপাশি রিভার্স তো করতে পারি। তো রিভার্সের পাশাপাশি স্পিডটাকে আমি স্লো করবো, মানে পেছনের দিকে তাকে হাঁটাতে চাই, রিভার্স করে দিতে চাই, স্পিড ঠিকই থাকবে। সবগুলোকে সিলেক্ট করব। এখন হচ্ছে আমাদের নেক্সটের প্রয়োজনটা আসবে, রাইট বাটন ক্লিক, নেক্সট, রান, রিভার্স থেকে সেভ করলাম। এটাকে একটা নতুন সিকোয়েন্সে পরিবর্তন হয়ে গেল। এবার এখানে রাইট বাটন ক্লিক করব, নেক্সটে ক্লিক, নেক্সটে করেছি, স্পিড ডিউরেশন আসবো, এখান থেকে এটাকে রিভার্স করে দেবো, এই গ্যাপটা অফ করে দিচ্ছি। দেখেন এখানে কি হবে, এটা প্লে হচ্ছে এবং সেখান থেকে আবার আস্তে আস্তে ব্যাক করে দেবো সামনের দিকে। তো নেক্সটের প্রয়োজনটা কি এবং কিভাবে কাজ করে বুঝলাম তো, তাই না? খুব সহজে। জি সেম কাজটা যদি আমি এখানে করতে পারতাম অবশ্যই, আবারও আমাকে ধরে ধরে প্রত্যেকটা যেভাবে বাড়িয়েছি 10 করে আমাকে আবার 10 করে মাইনাস করে কম আসতে হতো, এবং প্রত্যেকবারে আমাকে রিভার্স ফলো করতে হতো। তো আমি এরকম না করে একবারে এটাকে নেক্সট করে ফেললাম। যদি আমার প্রসেস আমি নেক্সট রিভার্স করবো না, শুধু স্পিডটা কমাবো, তাহলে আমাকে আবার আগের প্রসেসটাকে ফলো করে মাইনাস করে করে আসতে হবে। নেক্সট মানে কি নতুন একটা সিকোয়েন্স তৈরি করা? নেক্সট মানে নতুন একটা সিকোয়েন্স তৈরি করে এবং সবগুলো সিকোয়েন্সকে একটা সিকোয়েন্সে কনভার্ট করে নেওয়া। যেমন এখানে দেখেন 1 2 3 4 5 6টা কার্ড আছে, এই 6টা কার্ডকে মিলে সে একটা কার্ড তৈরি করেছে এবং সেটা নতুন একটা সিকোয়েন্স হিসেবে আছে। ভাইয়া এই যে এই জি ভাই, বুঝতে মানে পারছি। প্রিমিয়ার প্রো এই নেক্সট সিকোয়েন্সে আমি কি ইন্ডিভিজুয়ালি আবার কাজ করতে পারবো, যেমন আফটার ইফেক্টসে আবার করা individually যাবে? কাজ করতে হবে। করা যাবে না না? যাবে যাবে, আপনি যাচ্ছেন সবগুলোকে নিয়ে আবার আলাদা কাজ করতে, তাই তো? জি জি হ্যাঁ পারবেন, আবার এই সবগুলোকে নিয়ে, এই সবগুলো তো এখানে লিস্টে আমার রয়ে গেছে, জি, আপনি সবগুলোকে আবার ড্র্যাগ করে করে এখানে নিয়ে আসতে পারবেন, ড্র্যাগ করে করে। মানে ডাইরেক্ট আইডিয়াতে করা যাবে না। জি, তো একটু মাথার মধ্যে কনফিউশন লাগতে পারে। নেক্সটটা তো ভাইয়া মানে সবগুলা মানে একসাথে কাজ করার জন্য, মানে সব
ক্লিপ গুলাকে এক এক সিকোয়েন্সে আনার জন্য। হ্যাঁ, সব ক্লিপগুলোকে একটা সিকোয়েন্সে নিয়ে আসার জন্য। জি, এবং পাশাপাশি একটা ইফেক্ট দিলাম, সবগুলোর উপরে সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। বুঝতে পারছি। তা উনি বলতে চাচ্ছে যে মানে ধরেন আমরা সবগুলাকে এক সিকোয়েন্সে এক নেস্টের মধ্যে আনার পরে আবার ইন্ডিভিজুয়ালি ধরেন কোনো একটাতে পরিবর্তন করার হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করা করতে। যাবে, যাবে তো। ওইটা বোঝাইতে চাইছি উনি। ও আচ্ছা, তখন ওটা করতে গেলে এখানে ডাবল ক্লিক করবো, নেক্সটের মধ্যে ডাবল ক্লিক করবো, আর নেক্সট হয়ে গেল সবগুলো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এই যে প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা আছে। এখানে কাজ করলে আবার এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আচ্ছা, একজন ভাইয়া বলছিল এখানে মেসেজ জিজ্ঞেস করে যে কাট কিভাবে করা হবে। কাট করার জন্য যে এখানে রেজার টুলটাকে নিলাম, যেখানে কাট করা দেখতে একটা ক্লিক করলে কাট হয়ে যাবে। যদি মনে হয় এতটুকু রিমুভ করে দিব, কিবোর্ড থেকে ডিলিট করলে রিমুভ হয়ে যাবে। কাটটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো যদি আমি এতটুকু দেখিয়ে শেষ করলাম, কিন্তু এটা এরকম না। আমাদের অনেক লম্বা ভিডিওর মধ্যে যদি আনওয়ান্টেড কিছু জিনিস থাকে, এটা অটোমেটিক্যালি বুঝে নেওয়ার জিনিসটা। এটা ভিডিওর মধ্যে কিছু চলে আসছে, কথাবার্তা মিসলিডিং ওয়ার্ড আছে বা অন্য কিছু চলে আসছে, অতটুকু এটা আমরা কাট করতে পারি। কাট চাইলে সেভাবে করা যেতে পারে। ধরে নিচ্ছি এই ভিডিও ফুটেজ থেকে আমরা নিলাম, এটাকে আমরা স্কেল দিয়ে ফ্রেম সাইজ করে নিচ্ছি। এখন আমরা দেখাতে চাই সেই প্যাকেটের মধ্যে রেখেছে, বাল্বের মধ্যে যখন রাখলো, তো দেখে নিই। দেখেন এই যে রিভার্স এত চমৎকার একটা জিনিস, এই পুরো ভিডিওটাকে যদি আমরা রিভার্স খেয়াল করে দেখেন, সে আগে দেখাচ্ছে কার্ডটা কি, কার্ড দেখার পরে সে কার্ডটাকে ভেতরের দিকে নিচ্ছে, মানে ইনভলভের মধ্যে দিল। নেওয়ার পর সে একটা ফিলিংস প্রকাশ করছে, তাই তো? আমরা সেম কাজটা কিন্তু আবার ডাবল করতে পারি, উল্টা হবে, শেষ থেকে শুরু। হ্যাঁ, শুধুমাত্র এখানে স্পিডটাকে রিভার্স করে দিই, দেখেন জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। তাই না? মানে কারো যদি আমরা চিঠি পাই, তার নাম দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং তার চিঠির মধ্যে কি আছে সেটা আমরা খুলে দেখাচ্ছি আর দেখছি। সিনটা কিন্তু একই, দুই রকম অর্থ প্রকাশ করলো, তাই না? বুঝতে পারলাম কেউ? জি ভাইয়া, জি জি। তো রিভার্স স্পিডটা বা রিভার্সের যে কাজটা, মানে খুব ছোট কাজ হলে অনেক বেশি ইফেক্টিভ না? তো পাশাপাশি হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ। দাদু একটু স্লো কাজই করছে, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে তার ডিউরেশনটাকে বাড়াতে পারি। এবার আর একটু ভালো কাজ হবে। আগে যে কাজটা খুব স্লোলি করছিল, এবার খুব একটু ফাস্ট কাজ করবে, এবং এই ফাস্টটা সহনশীল। ভাইয়া যত কমাই দেওয়া হয়, স্পিড বাড়ায় দেওয়া হয়, স্টেবল ভিডিওটা স্টেবল থাকে না, মানে একটু না, শেকি হয়ে যায়। ভিডিওটা একটু শেক হয়ে যায়। হ্যাঁ, ভিডিওটা একটু শেক হয়ে যাবে, রাইট। আমরা তখন আবার আনস্টেবল ই করতে পারি, ওয়ার্প স্টেবল অ্যাড করতে পারি। বুঝতে পারছি ভাইয়া। মানে তখনও শেক হচ্ছিল, যেটা আমাদের চোখে পড়ছিল না যখন সেটাকে স্লো মোশন ছিল। জি, যখন একটু ফাস্ট হয় হ্যাঁ, তখন তো এটা চোখে পড়ে। যখন ফাস্ট হয়ে যায় তখন আমাদের চোখে পড়ছে আর কি। তো আমরা পাশাপাশি দুইটা জিনিস জানলাম, দেখে নিলাম। তো কাট করা যে যেটা বললাম, যারা শুরুতে কোনো কাজ কাট করতে যাচ্ছে, তো এখানে কাটের মধ্যে কোনো ফাংশন নাই। তো আমরা চাচ্ছিলাম যে এই নিচের শেষটা এতটুকু দেখাতে চাই না, সে ভাঁজ করলো এই পর্যন্ত শেষ, আমি পরের অংশটুকু দেখাতে চাই না। তো এখানে মাউস রেখে জাস্ট ইরেজার টুল দিয়ে ক্লিক করলাম, বাকি অংশটুকু কাট করে দিলাম। এটা এই এই হচ্ছে রেজার টুলের ব্যবহার। এবং এরকম ভাবে যতগুলো ভিডিও আপনার দরকার, যেখানে যেখানে দরকার সবগুলো অংশ কাট করতে পারেন। আমার মনে হচ্ছে মাঝখানে কিছু অংশ আমার দরকার নাই, মাঝখানে কতটুকু অংশ দরকার নেই, এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত দরকার নেই। ক্লিক করলাম, মুভ টুলে ক্লিক, সিলেক্ট, ডিলিট, ডিলিট। এরকম ভাবে আমরা কাজগুলো করতে পারি। জি, কোনো প্রশ্ন আছে কিনা? তো আমরা আজকে শিখেছি স্পিড কন্ট্রোল, ফাস্ট ফরওয়ার্ড, তাই না? পাশাপাশি যে কাট টুলের যে ব্যবহারটা সেগুলো আমরা শিখেছি।
মোটামুটি আজকে যা আমাদের যতটুকু সিলেবাসে ছিল আমরা কিন্তু তার বেশি শিখে ফেলেছি। আচ্ছা, এতটুকু রাখবো নাকি ক্লাস আর সামনের দিকে নিয়ে যাবো? এতটুকুই থাক, এইটুকু আগে ট্রাই করি। ঠিক আছে, পাবলিক ডিমান্ড। ঠিক আছে। তো আমাদের আজকের অ্যাসাইনমেন্টে থাকছে এটা। ভিডিওটা আমি অবশ্যই অ্যাটাচ করে দিব। আপনাদের যেই ভিডিও যখন ক্লাসের রেকর্ড যেভাবে ডাউনলোড করেন ঠিক একই রকম ভাবে ওর মধ্যে পেয়ে যাবেন। আর হচ্ছে এর সাথে সাথে আপনার যদি কোনো পার্সোনাল ভিডিও ফুটেজ থাকে সেটা আপনি কাজ করতে পারেন। আচ্ছা, একজন ভাই প্রবলেম হচ্ছে 2023 বা 2 কাজ করার পরে স্কেল টু ফ্রেম সেট খুঁজে পাচ্ছিলাম না, স্ক্রিন শেয়ার করেন দেখি। জি আমার পেয়েছেন আমার স্ক্রিন? না ভাই। আচ্ছা, মোবাশ্বের ভাই বলছিলেন যে কিভাবে এটাকে শেকটাকে স্টেপ। আচ্ছা ভাই, দেখাচ্ছে একটু পরে। আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি, আরেকবার ট্রাই করেন। হ্যাঁ, হচ্ছে এবার। ওকে, এখন পেয়েছেন? জি। ওই যে আমার স্ক্রল বারে ইয়ে আমরা জুমের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, জুম। দিব। হ্যাঁ, আচ্ছা সরি, আপু হবে। মুবাশশিরিন আপু, ঠিক আছে, কারেকশন করে নিয়েছি। স্ক্রিন পেয়েছেন ভাই? না ভাই, আমরা জুমটা দেখতে পাচ্ছি শুধুমাত্র। মিম্যাচ করে ফেলেন এটা। এখনো পারেন নাই না? না, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র যে আপনি জুমে আছেন, এটা শিপমের পেজে minimize জুমে করা। আছেন। মিনিমাইজ করেন, উপর থেকে মিনিমাইজ করে ফেলেন। না, লিভ না, লিভ না, মিনিমাইজ। উপরে দেখেন মাইনাসের মতো চিহ্ন আছে একটা, ক্যান্সেল করেন, ক্যান্সেল। হ্যাঁ, একদম উপরে মিনিমাইজ। জি, হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, এবার প্রিমিয়ার প্রো ওপেন করেন। Can you project? আপনি কন্ট্রোল এন প্রেস করেন। হ্যাঁ, শর্টকাট আমার এটাই নিয়ে আসলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, জি, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলাম। এই যে নিচের দিকে চলে আসছে, নিচের দিকে। আর নিচে এই স্ক্রল বারে হ্যাঁ, স্ক্রলটা নিচের দিকে চলে গেছে। আসতে থাকেন, আরো আসেন। এই যে স্কেল টু ফ্রেম সাইজ পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার মনিটরটা সম্ভবত একটু ছোট। হ্যাঁ, আমার ল্যাপটপ তো মনিটর। আচ্ছা আচ্ছা, জি জি, এই জন্য এরকম হচ্ছে আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, বলছেন অফ করে দেন। অনেক ভাইয়া, প্রশ্ন থাকে এরকম যে আপনার না দেখলে বোঝা যায় না প্রবলেমটা কোথায়। জি বলেন ভাই। ভাইয়া ওই যে আপনি বলছিলেন আমার তো উইন্ডোজ 11 এখন 2018টা ইনস্টল না দেওয়া ভালো হবে নাকি? আপনি আগে ক্র্যাক করে দেখেন, যদি ক্র্যাক হয়ে যায় তাহলে তো হলো, আর না হলে আপনি 2022 ইউজ করেন। সেক্ষেত্রে 8 জিবি র্যামে একটু 22 ল্যাগ করবে। আচ্ছা ভাইয়া, ওই 2022 ওইটাতে তো ভাইয়া প্রিসেট না কি বলছেন, ওটা ওই জিনিসটা বুঝি না ভাইয়া। আচ্ছা, না বুঝলে হবে, আপনি আগে ইনস্টল দিয়ে থাকেন, যদি ইনস্টল না হয় তখন আবার বোঝানোর চেষ্টা করবেন। ভাই আচ্ছা ঠিক স্টপ করে আছে। দেন, আলমগীর ভাই। জি জি জি। ভাই আমার একটা প্রশ্ন ছিল অ্যাসাইনমেন্ট সম্পর্কে। জি বল। ভাই যে মানে আপনার এই যে ফাইবার দেখেছেন যে ভিডিও মানে বিফোর একটা ভিডিও পরে আফটার একটা ভিডিও, এদের ওটা মানে একসাথে শো করতে পারবো নাকি অ্যাসাইনমেন্টে? কারণ হইলো কি আমি তো কোনো একটা ভিডিও করলে কাজ করার পরে তো আপনি বুঝবেন না যে আগে কোনটা ছিল পরে কোনটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা প্রশ্ন যে কিভাবে আমরা বিফোর আফটার করব। আচ্ছা, এটা আমরা এখনো রাখবো না, কারণ আমরা যখন ক্লাসে এখানে ক্রপ এবং হচ্ছে স্কেলের একটা ব্যবহার আছে, তো ওইগুলো না শিখলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা ভাই। আপাতত আপনাদের ট্রাস্টের উপরে ছেড়ে দিলাম। আর আমি যে ভিডিওটা দিচ্ছি এটা পুরোটাই আনস্টেবল ভিডিও, তো যখন আপনি এটাই সাবমিট করবেন আমি বুঝে নেবো যে আপনি কাজ করেছেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আপু চেয়েছিলেন যে এটা আরেকবার বোঝার জন্য যে কিভাবে এটাকে আমি স্টেবল করলাম। আচ্ছা,
আমরা যে কোনো আনস্টেবল ভিডিওটাকে নিয়ে নেব আপু, হ্যাঁ। এরপরে এখান থেকে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলে আসবো, এখানে ওয়ার্ড স্টেবিলাইজেশন এই ইফেক্টটা খুঁজে বের করবো। আমরা অন্য একটা ভিডিও যেমনটা আমরা একটু আগে এটাকে দেখলাম, এই যে এটা, যেমন এটা দেখেন একটু শেক হচ্ছে এখন, শেক হচ্ছে। এটাকে আগে নেস্ট করে নিলাম আমরা, হ্যাঁ, কিবোর্ড শর্টকাট ইউজ করে নেস্ট করে নিলাম। এরপর এটাকে উপরে আমরা এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিব, জাস্ট এতটুকুই কাজ। বাকি কাজটা প্রিমিয়ার প্রো করে ফেলবে। দুইটা স্টেপ এসে আপনার এটাকে ঠিক করে দিবে। এখান থেকে দেখতে পারেন যে কতগুলো স্টেপ ফলো করছে, সে আপনার 247টা ফ্রেম নিয়ে কাজ করছে এখানে, যেটা সময় নেবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি। ভাইয়া আমরা নেস্ট ব্যবহার করি তো সাধারণত ভাই যেটা বললেন যে 2-3টা ভিডিও একসাথে নিয়ে কাজ করার জন্য, সো এই ভিডিওটা তো একটাই ছিল, এটার উপরে নেস্ট ব্যবহার করার কারণটা কি? আচ্ছা, শুধুমাত্র আমরা 2-3টা ভিডিও একসাথে নিব এমনটা না, যে শুরুতে যেটা বললাম যে 3টা যখন সিকোয়েন্স তৈরি করলাম না, যেখানে যদি আমার ফ্রেম রেটের সাথে ম্যাচ না হয়, যখন আমরা কোনো কিছু নেস্ট করি তখন কি হয়, নেস্ট করার ফলে আমার যে সিকোয়েন্স নেওয়া হয়েছে আর ভিডিওর যে সিকোয়েন্স নেওয়া হয়েছে দুইটা আলাদা আছে। জি। তো দুইটাকে আলাদা আলাদা থাকলে তো আপনার প্রবলেম হয়ে যাবে। তো দুইটাকে ফিক্স করার জন্য নেক্সট করলে আবার ফিক্স হবে। নেক্সট করলে সাধারণত ব্র্যান্ড নিউ সিকোয়েন্স হয়, তখন আপনার ভিডিওর যে আগের সেটিংসটা থাকে সেটা আর থাকে না। জি জি বুঝতে পারছি। তো আমরা একটু খেয়াল করে দেখবেন, এই ভিডিও যখন ডাউনলোড করেছিলাম এটা 1920 1080 পাই নাই কিন্তু আমি। আচ্ছা, এই দেখেন এটা যখন আমরা করলাম এটা আমার ফিক্স হয়ে গেছে। এখানে একটু শেক আছে, যে আমরা নোমোশন স্মুথ মোশন থেকে নোমোশন দিব, সে আরো একবার একটু ইজি করে নিবে। এবার মোটামুটি ঠিক হয়ে গেছে। দেখেন এই যার কোনো সিকোয়েন্সে রকমের কোনো এটা মাথা তো দেখা যাচ্ছে মাথাটা একটু কেটে গেছে, হ্যাঁ। তো আমরা এখানে আসবো, আসার পরে ক্রপ যে অপশনটা আছে, এই ক্রপটাকে আমরা এখানে এটাকে উঠিয়ে দিয়ে স্টেবল অনলি করে দিব, স্টেবল অনলি করে দিব। এবার সে দেখেন স্টেবল অনলি করে দিব। একটু সে আবার এই ডানে বামে একটু কাটা থাকতে পারে, তোমাকে ক্রপ একটু করতে হবে, না হলে এরকম একটা শেক চলে আসবে। আমরা স্টেবল আর ক্রপ করে দিই, তাহলে দেখবো যে বাকি কতটুকু অংশ কেটেছে, কিছুটা মাথা কেটে গেছে। তো মাথাটা কেন কেটে গেল? মাথাটা কাটার রিজনটা, যখন সে স্টেবল করে তো তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ধরে একটা মাঝখানে সেন্টার পয়েন্টটাকে সে ধরে নেয়। তো এটা ম্যানুয়ালি টেনে ছোট করে দিলে তো জি জি, তো ভিডিও অনেক মোট ছিল, এই জন্য সে আপনার ক্রপ করে দিয়েছে মাথাটা। তো এই ভিডিওটার মেন যে থিঙ্কিংটা, ভিডিওটার মেন যখন রেকর্ড করেছে, এই হিউম্যান ফেসটাকে সে অ্যাভয়েড করেছে বেশি। দেখেন এখানেও অরিজিনাল ভিডিওটা একটু মাথা নাই, শুধু মুখের অংশটুকু আছে। তার ভিডিওর মেন ফোকাস পয়েন্টটা ছিল কার্ডটাকে দেখানো। এখানে মাথা কেটে গেলে খুব একটা সমস্যা হবে না। আমরা ভিডিওর এজেন্ডাটা খেয়াল করতে পারি যে ভিডিওটাকে তৈরি করা হচ্ছে এটা কোনটাকে ফলো করে। আশা করছি আপু ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন। আর কারো প্রশ্ন আছে? আর ভাইয়া ওই আমার নামটা কি শো করতেছে এখন? অলিউর আমরা রহমান। যদি ক্লাসে এসে নাম চেঞ্জ করি শো করার পসিবিলিটি কমে যাবে, তারপরেও মনে হয় শো করছে। কি নাম ভাই? অলিউর রহমান। মুজিবুর রহমান না? অলিউর রহমান, অলিউর রহমান। অলিউর রহমান, হ্যাঁ অলিউর রহমান ভাই শো করছে। ঠিক আছে, ক্লাসে এসে শো করলে এটা আপনার সফটওয়্যার নিবে না। সফটওয়্যার নিবে না বলতে অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি নিয়ে নেয় আর কি, হ্যাঁ। আপনি ক্লাসের আগে রিনেম করে ঢুকতে হবে, তাহলে নিবে। তো আজকে আমরা আছি 14 জনের মতো। আর কতজন ভাইয়া এটাতে আমাদের গ্রুপে? টোটাল আছি 20-25 জনের মতো। সবাই এখন হয়তো জয়েন করেনি, অনেকে হয়তো রেকর্ডেড ক্লাস দেখতে পছন্দ করে, হয়তো সবার সময় হয় না এই টাইমে অ্যাটেন্ড করা। ভাইয়া জি। এফএক্স কন্ট্রোলটা কি ম্যানুয়ালি আলাদাভাবে অ্যাড করতে হবে? এফএক্স কন্ট্রোল এটা হচ্ছে আফটার ইফেক্ট একটা প্লাগইন। না লাইক এটা আমার অ্যাভেলেবল না আর কি, তো উইন্ডোজ যে কি এটা এভাবে আনতে হবে? আপনি আফটার ইফেক্টের কথা বলছেন না প্রিমিয়ার প্রোর কথা বলছেন? প্রিমিয়ার প্রো। আপনার এফএক্স কন্ট্রোল যদি আপডেটটা হয়, প্রিমিয়ার প্রো যদি আপনার 2022 বা তার 3 হয়, তাহলে আপনি একসাথে ইনস্টল করলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা উইন্ডোজে গেলে তো পাওয়া যাবে। জি, উইন্ডোজে গেলেই পাওয়া যাবে। নর্মালি এফএক্স কন্ট্রোলটা সব থেকে বেশি ইউজ হয় আফটার ইফেক্টে, আপনার কিবোর্ড শর্টকাট দিয়ে এটাকে আপনার খুঁজে বের করার জন্য। আর আমরা এখানে ম্যানুয়ালি পেয়ে যাই ইফেক্ট এন্ড কন্ট্রোল, তো একটু শিখতে কমই হয়। এফএক্স কন্ট্রোল এখানে অতটা বেশি কম প্রয়োজন হয়। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আগামী ক্লাস